ঠান্ডা যুদ্ধের শুরুর বছরগুলোতে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ভয় ছিল শত্রু দেশে ট্যাঙ্ক বা ক্ষেপণাস্ত্র নয়, বরং মানুষের মন। সোভিয়েত প্রভাব, সমাজতান্ত্রিক চিন্তা আর যুদ্ধ পরবর্তী বিশ্বব্যবস্থায় মতাদর্শের লড়াই, এই সব কিছু মিলিয়ে ওয়াশিংটনে একটি বিশ্বাস গড়ে ওঠে যে তথ্যই হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, আর সেই অস্ত্র যদি শত্রুর হাতে যায় তাহলে গণতন্ত্র নিজেই বিপদের মুখে পড়বে। এই মানসিকতার ভেতর থেকেই ধীরে ধীরে রাষ্ট্রের দৃষ্টি ঘুরে যায় সংবাদপত্র, রেডিও আর টেলিভিশনের দিকে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো বুঝে যায় যুদ্ধক্ষেত্রের বাইরে আরেকটি যুদ্ধ চলছে, বর্ণনার যুদ্ধ, সত্যের নিয়ন্ত্রণের যুদ্ধ। ১৯৪৭ সালে সিআইএ প্রতিষ্ঠার পর খুব দ্রুতই সংস্থার ভেতরে আলোচনা শুরু হয় কিভাবে গণমাধ্যমকে জাতীয় নিরাপত্তার অংশ হিসেবে ব্যবহার করা যায়। প্রশ্নটা ছিল সরল কিন্তু বিপজ্জনক। যদি জনগণকে সঠিকভাবে গাইড করা যায় তাহলে রাষ্ট্রের নীতির বিরুদ্ধে প্রতিরোধ কমে যাবে না কি? এই চিন্তা থেকেই ধীরে ধীরে তৈরি হয় এক গোপন নেটওয়ার্ক, যার লক্ষ্য ছিল সংবাদ তৈরি নয় বরং সংবাদকে প্রভাবিত করা। সাংবাদিক, সম্পাদক, প্রকাশক, যাদের কাজ ছিল তথ্য যাচাই করে মানুষের সামনে সত্য তুলে ধরা, তাদের একটি অংশকে পরিণত করা হয় রাষ্ট্রীয় কৌশলের অংশে। অনেক ক্ষেত্রেই তারা জানত না, কখনো কখনো জানত কিন্তু প্রশ্ন করত না, কারণ এই সহযোগিতাকে তখন দেশপ্রেম হিসেবে দেখা হতো। ১৯৫০-এর দশকের শুরুতেই সিআইএ বিভিন্ন বড় সংবাদ মাধ্যমের সঙ্গে গোপন যোগাযোগ স্থাপন করে। নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, টাইম ম্যাগাজিন, সিবিএস, এবিসি এই নামগুলো পরবর্তী সময়ে তদন্তে উঠে আসে। শতাধিক সাংবাদিককে কোনো না কোনোভাবে এই নেটওয়ার্কে যুক্ত করা হয়েছিল বলে জানা যায়। কেউ ছিলেন পূর্ণকালীন এজেন্ট, কেউ অ্যাসেট, কেউ আবার কেবল অনুকূল কভারেজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই ব্যবস্থার সবচেয়ে ভয়ঙ্কর দিক ছিল এর নীরবতা। কোনো প্রকাশ্য নির্দেশ, কোনো লিখিত চুক্তি, সবকিছুই চলত ব্যক্তিগত সম্পর্ক আর অঘোষিত সমঝোতার মাধ্যমে। কোনো বিদেশি দেশে অভ্যুত্থান হলে সংবাদ কিভাবে আসবে, কোনো বামপন্থী আন্দোলন হলে সেটাকে কিভাবে উপস্থাপন করা হবে, এই সিদ্ধান্তগুলো অনেক সময় নেওয়া হতো সংবাদ কক্ষের বাইরে। লাতিন আমেরিকা, আফ্রিকা আর এশিয়ার বিভিন্ন দেশে সিআইএ সমর্থিত সরকার পরিবর্তন বা গোপন অভিযানের সময় স্থানীয় সংবাদমাধ্যমেও এই প্রভাব ছড়িয়ে দেওয়া হয়। মার্কিন পাঠকের কাছে এসব ঘটনা পৌঁছাত এমনভাবে যেন সেগুলো ছিল গণতন্ত্র রক্ষার স্বাভাবিক পদক্ষেপ। বেসামরিক মৃত্যুর খবর চাপা পড়ে যেত, বিরোধীদের কমিউনিস্ট হুমকি হিসেবে তুলে ধরা হতো। বাস্তবতা আর বর্ণনার মাঝখানে তৈরি হতো এক গভীর ফাঁক। দেশের ভেতরেও এর প্রভাব ছিল স্পষ্ট। ম্যাকার্থি যুগে বামপন্থী চিন্তা বা সমালোচনামূলক কণ্ঠকে সহজেই অদেশপ্রেমিক হিসেবে চিহ্নিত করা হতো। গণমাধ্যমের বড় একটি অংশ সেই ভাষ্যই শক্তিশালী করে তুলেছিল। প্রশ্ন তোলার বদলে সন্দেহকে বৈধতা দেওয়া হয়েছিল। সংবাদ ধীরে ধীরে তথ্য দেওয়ার বদলে মনোভাব গঠনের হাতিয়ারে পরিণত হয়। এই পুরো ব্যবস্থার নাম তখন সাধারণ মানুষের কাছে অজানা ছিল। পরে একে বলা হয় অপারেশন মকিংবার্ড, যেন একই বার্তা বারবার প্রতিধ্বনিত হচ্ছে ভিন্ন ভিন্ন কণ্ঠে, ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে। পাঠক বা দর্শকের কাছে মনে হতো সবাই একই সত্য বলছে, কিন্তু আসলে সেই সত্য অনেক সময়ই ছিল বাছাই করা, সম্পাদিত কিংবা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিকৃত। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রক্রিয়ায় সাংবাদিকতার নৈতিকতা ধীরে ধীরে ক্ষয়ে যায়। যারা প্রশ্ন করার কথা ছিল তারাই হয়ে ওঠে রাষ্ট্রীয় নীতির বাহক। অনেক সাংবাদিক পরে স্বীকার করেন তারা জানতেন কিছু তথ্য প্রকাশ করা যাবে না। কখনো কখনো পুরো গল্পই বদলে দেওয়া হতো জাতীয় স্বার্থের অজুহাতে। কিন্তু সেই স্বার্থ কার আর তার মূল্য কে দিচ্ছে, এই প্রশ্নটা তখন তোলা হয়নি। ১৯৭০-এর দশকে ভিয়েতনাম যুদ্ধ, ওয়াটারগেট কেলেঙ্কারি আর বিভিন্ন গোপন কর্মসূচির ফাঁসের পর আমেরিকান সমাজে এক ধরনের জাগরণ শুরু হয়। মানুষ বুঝতে শুরু করে রাষ্ট্র সবসময় সত্য বলে না। ১৯৭৫ সালে চার্চ কমিটির তদন্তে প্রথমবারের মতো প্রকাশ্যে আসে সিআইএর মিডিয়া প্রভাবের ব্যাপকতা। সেখানে স্বীকার করা হয় শতাধিক সাংবাদিক এই নেটওয়ার্কের অংশ ছিলেন। এই প্রকাশ আমেরিকান গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতায় বড় ধাক্কা দেয়। প্রশ্ন ওঠে, যদি সংবাদই নিয়ন্ত্রিত হয় তাহলে নাগরিকরা সিদ্ধান্ত নেবে কিভাবে? গণতন্ত্র তখন কেবল ভোটের একটি আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়ায় না। যদিও সিআইএ দাবি করে যে এই কর্মসূচি সীমিত ছিল এবং পরে বন্ধ করা হয়েছে, কিন্তু এর ছায়া পুরোপুরি কখনোই মুছে যায়নি।
অনেক নথি ধ্বংস করা হয়, অনেক নাম প্রকাশ করা হয়নি, ফলে প্রকৃত পরিসর আজও পুরোপুরি জানা যায় না। তবে যে বিষয়টি স্পষ্ট তা হল অপারেশন মকিংবার্ড ছিল কেবল একটি গোপন কর্মসূচি নয়, এটি ছিল ক্ষমতা আর তথ্যের সম্পর্কের এক ভয়াবহ উদাহরণ, যেখানে সত্যকে রক্ষা করার বদলে তাকে ব্যবহার করা হয়েছিল। এই অধ্যায়ের সবচেয়ে বড় ক্ষতি ছিল অদৃশ্য। মানুষ সংবাদ পড়তে বা দেখতে শিখেছিল সন্দেহ নিয়ে। সাংবাদিকতার প্রতি আস্থা ক্ষয়ে যেতে শুরু করে। আজও যখন ফেক নিউজ বা তথ্যযুদ্ধের কথা বলা হয়, তখন সেই শিকড় খুঁজে পাওয়া যায় এই সময়ের ভেতরেই। অপারেশন মকিংবার্ড কোনো বন্দুকধারী অভিযান ছিল না, কোনো রক্তাক্ত যুদ্ধও নয়, কিন্তু এর প্রভাব ছিল দীর্ঘস্থায়ী। এটি দেখিয়ে দেয়, যখন রাষ্ট্র গণমাধ্যমকে কৌশলের অংশ বানায়, তখন ক্ষতিটা পড়ে সমাজের চিন্তা শক্তির ওপর, আর সেই ক্ষতি মেরামত করতে প্রজন্ম লেগে যায়। এটা ছিল শব্দের যুদ্ধ, শিরোনামের যুদ্ধ, নীরব সম্মতির যুদ্ধ, যেখানে সত্য চিৎকার করেনি, বরং ধীরে ধীরে ফিসফিস করে হারিয়ে গেছে। এবং সেই শূন্যতায় রাষ্ট্র শক্তিশালী হয়েছে, কিন্তু গণতন্ত্র দুর্বল হয়েছে, নীরবে, গভীরভাবে।